আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 1 থেকে 11 গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য বাড়ির কাজ ছিল। তো তোমাদের মধ্যে যারা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গিয়ে প্রবলেম ফেস করবা তাদের জন্য হচ্ছে এই ভিডিও। তো তোমরা নিজে আগে সমাধান করার চেষ্টা করবা। যদি কোনো কারণে প্রবলেম ফেস করো বা না পারো তখন তুমি এই ভিডিওর সাহায্য নেবা, বুঝছো? শুরুতে কিন্তু এই ভিডিওর সাহায্য নিও না। আরেকটা কথা হচ্ছে, ভাই এক এক ব্যাচে বাড়ির কাজ দিয়ে ফেলছে হচ্ছে এক এক রকম। দেখা গেছে এক ব্যাচে বাড়ির কাজ দিছি 3, 4, 7, আরেক ব্যাচে বাড়ির কাজ দিছে হচ্ছে 4, 6, 11। ওকে, তো এই কারণে ভাইয়াকে বাধ্য হয়ে 1 থেকে 11 সবগুলো গাণিতিক সমস্যা সমাধান করে দিতে হচ্ছে। তবে যে অঙ্কগুলো সমাধান করব ওই অঙ্কগুলোর কোনোটা যদি তুমি পারো বা ক্লাসে পেয়ে থাকো তাহলে তুমি ওই অংশটা স্কিপ করতে পারবা, সমস্যা নেই। ওকে, তো আমরা প্রথম অঙ্কটাতে আসি। প্রথম অঙ্কে কি বলছে যে একটা কণা আছে, কণাটা ছিল পি বিন্দুতে। আমরা কণাটার উপরে এই এফ বল প্রয়োগ করছি। এই এফ বল প্রয়োগ করার ফলে কণাটা পি থেকে কিউ বিন্দুতে আসছে। এখন প্রশ্ন বলছে যে এই বলটা কেন্দ্রমুখী বল কিনা যাচাই করো। ওকে, তো এই বলটা কেন্দ্রমুখী বল কিনা যাচাই করতে হলে আমাকে আগে দেখা লাগবে এই বল দ্বারা কৃত কাজের মান কত। যদি কৃত কাজের মান 0 আসে তাহলে এই বলটা কেন্দ্রমুখী বল, আর যদি কৃত কাজের মান 0 না আসে তাহলে এই বলটা কেন্দ্রমুখী বল না। ওকে, এখন কৃত কাজ বের করার দুইটা সূত্র আমাদের কাছে আছে। একটা হচ্ছে এফ(s) cos θ। এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে বলের মান লাগবে, সরণের মান লাগবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা লাগবে। আরেকটা সূত্র আছে হচ্ছে বল ভেক্টর ডট সরণ ভেক্টর, এটা। তো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেমনে বুঝলাম? কারণ আমাকে বলটা দেওয়া আছে হচ্ছে ভেক্টর ফরম্যাটে। ওকে, তাহলে আমার কাছে বল ভেক্টর আছে, কোনোভাবে যদি আমি এইখানে সরণ ভেক্টর বের করতে পারি এই সূত্রে অ্যাপ্লাই করলেই আমি কৃত কাজের মান পেয়ে যাব। এবার কৃত কাজের মান যদি 0 আসে এই বলটা কেন্দ্রমুখী বল, আর কৃত কাজের মান যদি 0 না আসে তাহলে এই বলটা কেন্দ্রমুখী বল না। ওকে, এবার পরবর্তী কথা দেখো, আমাদেরকে এখানে উদ্দীপকে পি বিন্দুর অবস্থান আর কিউ বিন্দুর অবস্থান দিয়ে দিছে। তো ভাইয়া বারবার বলছি যদি বিন্দুর অবস্থান দেয়া থাকে ভেক্টরে নিতে হয় মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করে। তো আমরা ধরে নিচ্ছি যে মূল বিন্দুটা ও। তাহলে ও এর সাপেক্ষে পি বিন্দুর ভেক্টর হবে ওপি, আর রাশিমালা আসবে হচ্ছে -6i + 7j k। আর ও এর সাপেক্ষে কিউ বিন্দুর ভেক্টর হবে ও কিউ, রাশিমালা হবে -3i -8j + 4k। এখন দেখো কণাটা ছিল পিতে, আসছে কিউতে, তার মানে এই পি কিউ ভেক্টরটাই হচ্ছে সরণ ভেক্টর, রাইট? কণাটা ছিল পিতে, পি থেকে আসছে কিউতে, তাহলে পি কিউতেই সরণ, রাইট? তাহলে এই পি কিউ ভেক্টরটা বের করা মানেই হচ্ছে এই সরণ ভেক্টরটা বের করে ফেলা। তাহলে আমরা পি কিউ ভেক্টর বের করি। তাহলে কেমনে বের করব? শেষে কে আছে? কিউ। শেষে যে থাকবে তার অবস্থান ভেক্টর হতে প্রথমে যে আছে পি তার অবস্থান ভেক্টর বিয়োগ করলেই আমি পেয়ে যাব পি কিউ ভেক্টর। তাহলে এখানে আমরা ও কিউ ভেক্টরটা বসাই, -3i -8j + 4k, মাইনাস এখানে বসবে ও পি ভেক্টর -6i + 7j -k। এবার এখান থেকে যোগ বিয়োগ করে হিসাব করে পাবো 3i -15j + 5k। তাহলে আমাদের কাছে এখন পি কিউ ভেক্টর আছে, আর পি কিউ ভেক্টর আছে মানে হচ্ছে সরণ ভেক্টর আছে। তাহলে আমি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো।
তাহলে ডাব্লিউ সমান হচ্ছে বল ভেক্টর ডট সরণ ভেক্টর। সরণ ভেক্টর বলতে এখানে পি কিউ ভেক্টর। তাহলে এখানে বল ভেক্টর বসাই, -5 i ক্যাপ -3 j ক্যাপ -6 k ক্যাপ। আর এখানে পি কিউ ভেক্টর হচ্ছে 3 i ক্যাপ -15 j ক্যাপ +5 k ক্যাপ। এবার আমরা জানি যে আই জে কে দিয়ে থাকলে ডট গুণন করার নিয়ম হচ্ছে আই এর সহগ, জে এর সহগ আর কে এর সহগ গুণ করব, তারপর গুণফলগুলা যোগ করব। তাহলে এখানে আই এর সহগ -5, এখানে আই এর সহগ 3, গুণ করে পাচ্ছি -15। এখানে জে এর সহগ -3, এখানে জে এর সহগ -15, যোগ করে পাবো হচ্ছে, গুণ করে পাবো হচ্ছে 45 +45। এখানে কে এর সহগ -6, এখানে কে এর সহগ হচ্ছে 5, তাহলে গুণ করে পাবো হচ্ছে -30। তাহলে হিসাব করলে আমি কাজের মান পাচ্ছি 0। তাহলে দেখা যাচ্ছে এই বল দ্বারা এই ক্ষেত্রে কৃত কাজের মান হচ্ছে 0। তার মানে এই বলটা কেন্দ্রমুখী বল। ওকে, তো 1 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা আসি হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা তোমরা পারবা বিধায় আমি করে দিচ্ছি না। 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্কে উদ্দীপকে আমাকে এই চিত্রটা দেওয়া আছে আর বলছে যে 20 কেজি ভরের একটা বস্তুকে আমরা প্রথমে এ থেকে বিতে নিছি, 20 কেজি ভরের আরেকটা বস্তুকে আমরা সি থেকে বিতে নিছি। আমাকে বলছে গতে বলছে যে প্রথম ক্ষেত্রে কৃত কাজের মান কত, মানে যখন আমরা এ থেকে বিতে নিছি তখন কতটুকু কাজ হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তো প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিস্ট করি। আমাকে বস্তুর ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে হচ্ছে 20 কেজি, আর বস্তুটা কত ত্বরণে এ থেকে বি তে যাচ্ছে সেটা দেওয়া আছে। তাহলে ত্বরণ দেওয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার দেখেন আমাকে বের করতে হবে কাজ। তাহলে কাজ বের করতে গেলে আমাদের কি কি লাগে? কাজ বের করতে গেলে আমাদের লাগে হচ্ছে কতটুকু বল দিছি সেটা, কতটুকু সরণ হয়েছে সেটা, আর বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা, এগুলো আমাদের লাগবে। তাহলে দেখো তো এখানে এ থেকে বি তে নিতে আমরা কতটুকু বল দিছি সেটাকে উদ্দীপকে সরাসরি বলা আছে নাই। তা আমরা ধরে নিচ্ছি যে আমরা এ থেকে বি তে নিতে উপরের দিকে এফ এ বি পরিমাণ বল দিছি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এ থেকে বি তে নিতে, এ থেকে বি তে নিতে আমরা বল দিছি হচ্ছে এফ এ বি। এখন এই বলের মানটা আমাদের লাগবে, কারণ এই বলের মানটা যদি না থাকে তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, আর এই সূত্র যদি অ্যাপ্লাই না করি তাহলে আমি কৃত কাজ পাবো না। প্রশ্ন হচ্ছে এই বলটা আমি কেমনে বের করব, ওটা আমরা শিখি। দেখেন এখানে যে বস্তুটা আছে, এই যে বস্তুটা, এই বস্তুকে আমরা উপরের দিকে বল দিচ্ছি এফ এ বি পরিমাণ। হ্যাঁ, এখন এই বস্তুর ভর যদি এম হয়, ওজন হবে mg, যেটা বাই ডিফল্ট খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এখন দেখো এই বস্তুর উপরে কি শুধু আমার দেওয়া বলটা আছে? না, আমার দেওয়া বলের পাশাপাশি ওজন বলটাও কিন্তু আছে। আর আমরা জানি কোনো বস্তুর উপরে যখন একাধিক বল কাজ করে তখন সেখানে উৎপন্ন হয় হচ্ছে লব্ধি বল, আর বস্তু অনুভব করবে হচ্ছে লব্ধি বলটা। বস্তু আমার দেওয়া বলটা পুরোপুরি অনুভব করবে না, বস্তু ওজন বলটাও পুরোপুরি অনুভব করবে না। এই দুইটা বল মিলে যে লব্ধি বলটা উৎপন্ন হবে বস্তু অনুভব করবে হচ্ছে সেই বলটা। ঠিক আছে, তা আমরা এখানে লব্ধি বলটা বের করব। তো লব্ধি বলকে আমি এফ নিট দিয়ে প্রকাশ করলাম। তো লব্ধি বলটা কেমনে বের করব? এখানে এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে। তা আমরা শর্টকাট শিখছি যে দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে থাকে
তাহলে বড় বল থেকে ছোট বলটাকে বিয়োগ করলেই পেয়ে যাব ওই দুইটা বলের কারণে উৎপন্ন লব্ধি বল। ওকে, তাহলে এখানে বড় কে? বড় হচ্ছে আমাদের দেওয়া বলটা। কেমনে বুঝছি? আমাদের দেওয়া বলটা যদি বড় না হতো, বস্তু এ থেকে বি এর দিকে উপরের দিকে যেত না। বুঝছো? তাহলে আমাদের দেওয়া বলটা হচ্ছে এখানে বড় বল। তাহলে বড় বল থেকে যদি আমরা এই ছোট বলটাকে বিয়োগ করি, ওজন বলটাকে বিয়োগ করি, সরাসরি লিখিয়ে দিই, ওজন বলটাকে যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে লব্ধি বল। এখন আমার তো লব্ধি বল বের করা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আমাদের প্রযুক্ত বল FAB বের করা। তো আমরা যাকে বের করতে চাই তাকে এক পাশে আনবো আর বাদ বাকি সবাইকে আমি অন্য পাশে নিব। ঠিক আছে, এবার আমরা 9-10-এ পড়ে আসছি যে F = ma। ওকে, তো এখানে আমি যে বলটা বসাবো এখানে বসবে হচ্ছে ওই বলের কারণে উৎপন্ন ত্বরণ। তাহলে আমি যদি সূত্রে F এর জায়গায় এই লব্ধি বলটা বসাই তাহলে এই পাশে বসবে হচ্ছে লব্ধি বলের কারণে যে ত্বরণ সেটা। ঠিক আছে, এবার একটু মনোযোগ দিয়ে ভাইয়ের কথা শুনো। এখানে বস্তুটা কত ত্বরণে উপরে যাচ্ছে? এ ত্বরণে। ওকে, তা দেখো বস্তু কোন বলটা অনুভব করবে? লব্ধি বল। তাহলে সেম ভাবে বস্তু কোন ত্বরণটা অনুভব করবে? লব্ধি ত্বরণ। তাহলে এখানে বস্তু এ ত্বরণ অনুভব করতেছে, তার মানে এ হচ্ছে এখানে লব্ধি ত্বরণ। ব্যাপারটা বুঝা গেছে? ভাই আবার বলি, বস্তু অনুভব করে হচ্ছে লব্ধি বল, তাহলে সেম ভাবে বস্তু অনুভব করবে হচ্ছে লব্ধি ত্বরণ। তাহলে এখানে বস্তু যে ত্বরণটা অনুভব করতেছে এটাই তো লব্ধি ত্বরণ। ওকে, যেটা অনুভব করবে ওটাই হচ্ছে লব্ধি ত্বরণ। ওকে, এটা হচ্ছে আমার দেওয়া বলের কারণে উৎপন্ন ত্বরণ না, এটা হচ্ছে লব্ধি বলের কারণে উৎপন্ন ত্বরণ। তাহলে এখানে সূত্রে এর জায়গায় বসবে হচ্ছে লব্ধি ত্বরণ এ। তাহলে এই যে F নিট, এই F নিটকে আমি ভেঙে লিখতে পারি ma। এখানে পাচ্ছি mg, এখান থেকে m কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে a প্লাস জি। m হচ্ছে এখানে 20, a হচ্ছে এখানে 4, g হচ্ছে 9.8, তাহলে টোটাল পাবো হচ্ছে 276 নিউটন। তার মানে এ থেকে বিতে নিতে আমাদের দেওয়া বলের মান হচ্ছে 276 নিউটন। ওকে, তাহলে দেখো সূত্রের F আমরা পেয়ে গেলাম। এখন কতটুকু সরণ হয়েছে? সরণ হয়েছে হচ্ছে এ থেকে বি, এতটুকু সরণ হয়েছে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি h। তাহলে আমরা সরণ, এখানে আমরা সরণ এ বি সমান ধরে নিলাম হচ্ছে h। তো আমার কাছে এখন সব কিছু আছে, আমি এখন কৃত কাজ বের করতে পারবো। তাহলে সূত্রে F এর জায়গায় বসবে হচ্ছে FAB, সূত্রে সরণের জায়গায় বসবে হচ্ছে শুধু AB cos। এখন দেখো আমি যেই দিকে বল দিছি সরণ সেই দিকে হইছে না? তাহলে বল যেই দিকে সরণ যদি সেই দিকে হয় তাহলে মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0। ওকে, এবার আমরা মান বসাই। তাহলে FAB এর মান হচ্ছে 276 আর AB এর মান আমরা ধরে নিছি h, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে কৃত কাজের মান। তাহলে A থেকে B তে নিতে আমাদেরকে এই পরিমাণ কাজ করা লাগছে। ঠিক আছে, এই অঙ্ক ভুল হবে এখানেই, তোমাদেরকে মাথায় রাখা লাগবে যে এখানে দুটা বল ক্রিয়াশীল, একটা না কিন্তু। এবার আমরা আসি হচ্ছে 3-এর ঘতে, CQ 3-এর ঘতে আসি। তো দেখো ঘতে কি বলছে, ঘতে কি বলছে? আমাদের উদ্দীপকে কি বলছিল যে 20 কেজি ভরের বস্তুকে আমরা A থেকে B তে নিছি, আবার 20 কেজি ভরের বস্তুকে আমরা C থেকে B তে নিছি। তা আমাকে বলছে যে কোন ক্ষেত্রে, হ্যাঁ কোন ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে নাকি দ্বিতীয় ক্ষেত্রে? বলছে কোন ক্ষেত্রে বস্তুকে নেওয়া সহজ হয়েছে, কোন ক্ষেত্রে বস্তুকে নেয়া সহজ
হয়েছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই কাজটা আমরা কেমনে করব? আমরা দেখব যে যখন আমি বস্তুটাকে এ থেকে বিতে নিছি তখন কি পরিমাণ কাজ করতে হয়েছে, যেটা আমরা গতে বের করছি। ঠিক আছে, যে গতে বের করছি। এবার আমরা দেখব যে সি থেকে বিতে নিতে আমাকে কতটুকু কাজ করতে হয়েছে। তাহলে যেই ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে ওই ক্ষেত্রে বস্তুকে নেওয়া কঠিন হয়েছে, আর যেই ক্ষেত্রে কম কাজ করতে হয়েছে ওই ক্ষেত্রে বস্তুকে নেওয়াটা সহজ হয়েছে। কারণ সহজ হয়েছে বিধায় তো আমার কম কাজ করতে হচ্ছে, আর ওখানে কঠিন হচ্ছে বিধায় তো আমাকে বেশি কাজ করতে হচ্ছে, রাইট? তাহলে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করব? যে আমরা উভয় ক্ষেত্রে কাজের মান বের করব, যেই ক্ষেত্রে কাজের মান কম আসবে ওই ক্ষেত্রে বস্তুকে নেওয়া সহজ, যেই ক্ষেত্রে কাজের মান বেশি আসবে ওই ক্ষেত্রে বস্তুকে নেওয়াটা হচ্ছে কঠিন, কারণ কঠিন বিধায় আমাকে বেশি কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে WAB এ থেকে বিতে নিতে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা গতে বের করছি। এখানে আমরা বের করবো হচ্ছে সি থেকে বিতে নিতে কতটুকু কাজ করতে হয়েছে সেটা। দেন আমি দেখব কোন ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে। তো শুরু করা যাক। এখানে আমরা নতুন কয়েকটা জিনিস শিখবো। দেখেন ভাই, এই চিত্রটা আবার একটু আঁকতে হবে। তো একটু খেয়াল করেন। তো এখানে আছে হচ্ছে বস্তু, এখানে আছে হচ্ছে বস্তু, আর এই বস্তুর ভর আমাদেরকে দিয়ে দিচ্ছে হচ্ছে 20 কেজি। তাহলে বস্তুর ভর যদি m হয় তাহলে বস্তুর ওজন হবে হচ্ছে mg, যেটা থাকবে হচ্ছে সোজা নিচের দিকে, খাড়া নিচের দিকে। আর এখানে যে কোণটা, এই কোণের মান আমাকে দিয়ে দিছে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এবার আমি কি করলাম, এই ওজনকে দুইটা উপাংশে ভাঙছি। এই দিক বরাবর পাবো হচ্ছে একটা উপাংশ, আর এই দিক বরাবর পাবো হচ্ছে আরেকটা উপাংশ। এখন এই দুইটা উপাংশের মধ্যে যে কোনো একটা হচ্ছে আনুভূমিক আর যে কোনো একটা হচ্ছে উলম্ব। এখন কোনটা আনুভূমিক আর কোনটা উলম্ব সেটা আমরা বের করি কিভাবে? কোণ দিয়ে। যে উপাংশের সাথে কোণ থাকবে ওইটা হচ্ছে আনুভূমিক আর অন্যটা হচ্ছে উলম্ব, রাইট? এখন দেখো, এই মুহূর্তে এই দুইটা উপাংশের কারো সাথেই কিন্তু কোণ দেওয়া নাই। এখন আমরা দেখবো যে কোনো উপাংশের সাথে এখানে কোণ আনা যায় কিনা, নয়তো কে আনুভূমিক কে উলম্ব সেটা বলতে পারতেছি না আমরা। ওকে, তাহলে দেখো এই কাজটা আমরা কিভাবে করব। ভাই চিত্রটা আবার একটু আঁকতেছি এখানে। দেখো এখানে এই যে বস্তুটা ছিল এখানে, এটা ছিল হচ্ছে mg। এখন দেখো এই কোণটা হচ্ছে থেটা। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? তাহলে এই সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে তিনটা। এই একটা কোণ, আবার এই একটা কোণ, আবার এই একটা কোণ, তিনটা কোণ। আর এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এই কোণের মান বের করতে চাচ্ছি। ধরলাম এই কোণের মান হচ্ছে x, তাহলে এটা হচ্ছে থেটা, আর এই কোণটা হচ্ছে 90, আর এই কোণটা হচ্ছে x। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি হিসাব করি x এর মান আসবে 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে আমি এই x, এই কোণটার মান পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস থেটা। ওকে, ভালো কথা। এবার এই যে উপাংশটা মানে এটা, ঠিক আছে, তা আমি এখন এই কোণটা বের করতে চাচ্ছি। এটা ধরলাম এই কোণটা হচ্ছে y, বোঝানোর খাতিরে এই কোণটা ধরে নিচ্ছি আমরা y। তাহলে খেয়াল করো তো, এই যে x আর y, এই পুরা কোণটাকে আমি 90 ডিগ্রি বলতে পারবো কি পারবো না? পারবো। তার মানে যদি আমি x এর সাথে y কে যোগ করি, যোগফল আসবে হচ্ছে 90 ডিগ্রি। এবার x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিই, x এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা। এবার এখান থেকে আপনি হিসাব করেন, হিসাব করলে আপনি y এর মান পাবেন হচ্ছে শুধু থেটা। তাহলে এই যে y এর মান পাচ্ছি শুধু থেটা। ক্লিয়ার? কিন্তু অঙ্ক করার সময় আমরা এত বিস্তারিত চিন্তা করব না, আমরা একটা শর্টকাট দাঁড় করাবো। শর্টকাটটা কি? দেখো, এই কোণের মান যত থেটা, এই কোণের মানটাও কিন্তু তত হয়েছে থেটা। এটাই হচ্ছে আমাদের শর্টকাট। মাথায় রাখবা যে এখানে কোণ যত, এই ছোট্ট কোণটার মান হবে তত।
ওকে, তাহলে সেম ভাবে যদি আমরা এখানে হিসাব করি এই কোণটা থিটা, তাহলে এই কোণের মানও হবে হচ্ছে থিটা। এই কোণটা 45, তাহলে এই কোণটাও হবে হচ্ছে 45। এই হচ্ছে তার প্রমাণ। তো পরীক্ষা আমরা এত কিছু আর করবো না। ওকে, তাহলে এবার দেখো তো আমাদের কাছে এই উপাংশের সাথে কোণ জানা আছে, তাহলে যে উপাংশের সাথে কোণ জানা থাকবে সেটা হচ্ছে আনুভূমিক। তাহলে এই উপাংশটা হচ্ছে আনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। তো আনুভূমিক উপাংশের মান আমরা বের করি কিভাবে? যার উপাংশ শুরুতে সে বসবে, আনুভূমিকের বেলায় কস বসবে, তারপরে মধ্যবর্তী কোণ বসবে। আনুভূমিক উপাংশের মান যা আসবে উলম্ব উপাংশের মান তাই আসবে, শুধু কসের জায়গায় আমরা বসাবো হচ্ছে সাইন। বুঝা গেছে হিসাবটা? ওকে, এবার পরবর্তী কথাটা একটু শোনো। এই যে বস্তুটা, এই বস্তুটা এই তলের উপরে লম্বভাবে নিচের দিকে একটা বল দিচ্ছে। সবাই দেয়, আমরাও দিই। দেখো এই যে আমরা কি করি, মাটির উপরে লম্বভাবে নিচের দিকে একটা বল দিচ্ছি না? ঠিক সেম ভাবে এই যে বস্তুটা আছে হচ্ছে এই তলের উপরে, তাহলে এই বস্তুটা এই তলের উপরে লম্বভাবে নিচের দিকে একটা বল দিচ্ছে। তাহলে বস্তুটা যদি তলের উপরে একটা বল দেয়, বস্তুটা তলের উপর যদি একটা বল দেয়, তল বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে না? কারণ প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বস্তুটা যদি তলের উপরে লম্বভাবে নিচের দিকে একটা বল দেয়, তাহলে তল বস্তুটার উপরে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। ধরলাম সেটা হচ্ছে আর। ঠিক আছে? ওকে, এবার আমরা আমাদের হিসাবে আসি। এই চিত্র পরীক্ষা আঁকা লাগবে। এবার দেখো আমাদের লাগবে কি, কাজ বের করতে হলে কি লাগবে, বল লাগবে। তাহলে দেখো সি থেকে বি তে নিতে আমরা কতটুকু বল দিছি সেটাকে উদ্দীপকে সরাসরি বলা আছে? বলা নাই। তো আমরা ধরে নিচ্ছি সি থেকে বি তে নিতে আমরা এফ সি বি পরিমাণ বল দিছি। তাহলে ধরি সি থেকে বি তে নিতে প্রযুক্ত বল হচ্ছে এফ সি বি। এবার আমাকে বলো এই বস্তুর উপরে কি একটা বল আছে? শুধু আমার দেওয়া বলটা আছে? না, এই বস্তুর উপরে 4টা বল আছে। আমার দেওয়া বল আছে উপরের দিকে এম জি সাইন থেটা, এটা আছে নিচের দিকে এম জি কস থেটা, এটা আছে লম্বভাবে নিচের দিকে। আর এই যে প্রতিক্রিয়া বল আর, এটা আছে লম্বভাবে উপরের দিকে। এখন এই যে আর এম জি কস থেটা এরা মানের দিক থেকে পরস্পর সমান। কেমনে বুঝলাম? কারণ দেখো প্রতিক্রিয়া বলটা আছে হচ্ছে উপরের দিকে, আর এই বলটা যদি এই বলটার চেয়ে বেশি হইতো তাহলে বস্তুটা আর তলের উপরে থাকতো না, তল থেকে উপরে চলে আসতো। কেন? চিন্তা করো যে এই যে প্রতিক্রিয়া বলটা আছে কোন দিকে? উপরের দিকে। তাহলে সেই বস্তুটাকে টানবে হচ্ছে উপরের দিকে। আর এম জি কস থিটা বলটা আছে নিচের দিকে, তাহলে এই বলটা টানবে হচ্ছে বস্তুটাকে নিচের দিকে। তাহলে এখন আর যদি এম জি কস থিটার চেয়ে বেশি হইতো তাহলে বস্তুটা আর তলের উপরে থাকতো না, তল থেকে উপরে উঠে চলে আসতো, কারণ সে আসে হচ্ছে উপরের দিকে। আর এম জি কস থিটা যদি বড় হইতো তাহলে বস্তুটা তলের উপরে থাকতো না, বরং তল ভেদ করে নিচের দিকে চলে আসতো। কিন্তু দেখো তো বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না, বস্তুটা আবার তল ভেদ করে নিচের দিকেও আসতেছে না। কেন আসতেছে না? কারণ তারা পরস্পর সমান কিন্তু একে অপরের বিপরীত দিকে আছে। এই কারণে এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। ফলে বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না, বস্তুটা আবার নিচের দিকেও যাচ্ছে না। বুঝা গেছে? ওকে ভাই, আবার বলতে হবে যে এখানে যে প্রতিক্রিয়া বলটা আছে কোন দিকে? উপরের দিকে। আর এম জি কস থিটা আছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এ চাইবে বস্তুটাকে উপরের দিকে তুলতে, আর এ চাইবে বস্তুটাকে নিচের দিকে নামাইতে। এখন এটা যদি বড় হইতো, আর যদি বড় হইতো তাহলে বস্তুটা তলের উপরেই থাকতো না, বরং তল থেকে উপরে উঠে চলে আসতো, মানে উপরের দিকে উঠে চলে আসতো। আর এম জি কস থিটা যদি বড় হইতো বস্তুটা তলের উপরে থাকতো না, তল ভেদ করে ভেতরের দিকে চলে আসতো।
কিন্তু বাস্তবে কি এরকম হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই বল আর এই বল এরা পরস্পর সমান, কিন্তু একে অপরের বিপরীত দিকে আছে বিধায় এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। ফলে বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না, বস্তুটা নিচের দিকেও নামতেছে না, মাটি ভেদ করে নিচের দিকে নামতেছে না, আর কি তল ভেদ করে নিচের দিকে নামতেছে না। তার মানে এরা দুইজন হচ্ছে পরস্পর সমান, আর আর mg cos θ এরা পরস্পর সমান, ফলে এরা একে অপরকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এরা যদি একে অপরকে বাদ দিয়ে দেয় তাহলে বাকি আছে আর কয়টা বল? দুইটা বল, একটা হচ্ছে FCB আর একটা আছে হচ্ছে mg sin θ, ঠিক আছে? এরা দুইটা। এখন দেখো, কোন বস্তুর উপরে যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে বস্তু অনুভব করবে হচ্ছে লব্ধি বল, যেটা কিছুক্ষণ আগেও বলছি। বস্তু আমার দেওয়া বলটা অনুভব করবে না, আবার বস্তু mg sin θ এই বলটাও পুরোপুরি অনুভব করবে না। এরা দুইজন মিলে যে লব্ধি বলটা উৎপন্ন করবে বস্তু অনুভব করবে হচ্ছে সেই বলটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে লব্ধি বল বের করি। তাহলে আমরা তো জানি যে পরস্পর বিপরীত দিকে থাকলে লব্ধি বল বের করব হচ্ছে বড় বল থেকে ছোট বলটাকে বিয়োগ করে। এখন এই দুইটা বলের মধ্যে বড় আমাদের দেওয়া বলটা। কেন? কারণ আমাদের দেওয়া বলটা যদি বড় না হতো বস্তু কখনোই সি থেকে বি বরাবর উপরের দিকে উঠে যেত না, ঠিক আছে? তাহলে আমি যদি আমাদের দেওয়া বল থেকে এই mg sin θ কে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি লব্ধি বল। তাহলে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে FCB এর মান বের করা, তাই তাকে এক পাশে এনে বাকিদেরকে আমরা অন্য পাশে পাঠিয়ে দিলাম, mg sin θ। এবার F নিট এটাকে ভেঙে আমরা লিখতে পারি ma, কারণ বস্তু C থেকে B বরাবর A ত্বরণে যাচ্ছে। তাহলে বস্তু যে ত্বরণটা অনুভব করে সেটা হচ্ছে লব্ধি বলের কারণে উৎপন্ন লব্ধি ত্বরণ। তাহলে এখানে এই যে এটা হচ্ছে লব্ধি বলের কারণে ত্বরণ, তাই আমরা F কে ভেঙে m আর লব্ধি ত্বরণটা লিখছি। আর এখানে পাচ্ছি mg sin θ। এবার এখান থেকে m কমন নিয়ে নেন, পাবেন হচ্ছে a প্লাস g sin θ। এবার আপনি মান বসান, m কত? m হচ্ছে 20 কেজি, a হচ্ছে 4 আর g হচ্ছে 9.8 আর sin θ হচ্ছে 45। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে sin 45 ইন্টু 9.8 প্লাস 4 ইন্টু 20, তাহলে মান আসে হচ্ছে 218.593 নিউটন। তাহলে আমাদের দেওয়া বল FCB এর মান আসছে এত নিউটন। এবার সে কতটুকু উচ্চতা অতিক্রম করবে, সে উচ্চতা অতিক্রম করছে কতটুকু? C থেকে B। এই সরণটা আমাদের লাগবে, উচ্চতা বলতেছি সরি, সরণটা আমাদের লাগবে। এখন এই সরণটা আমরা কেমনে বের করব সেখানে আসি। দেখেন সরণটা আমরা কেমনে বের করতে পারি। আমরা গয়ের অঙ্ক করার সময় এই যে AB, আমরা এই AB এর মান ধরে নিয়েছিলাম হচ্ছে h, AB এর মান ধরে নিয়েছিলাম হচ্ছে h। তাহলে দেখো তো আমার কাছে এই সমকোণী ত্রিভুজের এই লম্বের মান আছে বলতে আমরা ধরে নিয়েছি আর কি। তাহলে লম্ব আছে আর আমরা বের করতে চাচ্ছি CB মানে অতিভুজ। তাহলে লম্ব আছে, অতিভুজ বের করতে চাচ্ছি, তাহলে হিসাব করা লাগবে হচ্ছে সাইন দিয়ে। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি সমান লিখতে পারবো লম্ব হচ্ছে এখানে AB, অতিভুজ হচ্ছে এখানে CB। তাহলে এখান থেকে আমরা CB সমান পাচ্ছি AB বাই সাইন 45 ডিগ্রি। এবার যদি আমরা এখানে মান বসাই তাহলে CB, AB হচ্ছে h আর সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। এটাকে উল্টায় দিলে আপনি পাচ্ছেন √2h। ওকে, এবার আর কৃতকাজ বের করতে কোনো সমস্যা নাই। তাহলে কৃতকাজ বের করতে গেলে কি লাগে? বল লাগে। তাহলে C থেকে B তে নিতে আমরা বল দিছি FCB। সরণ কতটুকু হয়েছে? C থেকে B। আর দেখো আমরা যেই দিকে বল দিচ্ছি উপরের দিকে, সরণ সেই দিকেই হচ্ছে, তাহলে কোণের মান বসবে 0 ডিগ্রি।
তাহলে FCB এর মান আমরা বের করে রাখছি 218.593, আর CB এর মান হচ্ছে √2h, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে মান আসে হচ্ছে 309.1h। তাহলে দেখো তো, যখন আমরা A থেকে B তে নিছি তখন আমাদেরকে কাজ করতে হয়েছে 276h, আর যখন C থেকে B তে নিছি তখন আমাদেরকে কাজ করতে হচ্ছে 309.1h। তাহলে কোন ক্ষেত্রে আমাকে বেশি কাজ করা লাগতেছে? C থেকে B তে নিতে। তার মানে এই ক্ষেত্রে বস্তুটাকে নেওয়া কঠিন হয়েছে, আর A থেকে B তে নিতে বস্তুটাকে নেওয়া সহজ হয়েছে। ওকে, এবার আমরা আসি হচ্ছে 4 নম্বর অঙ্কে। দেখেন 4 নম্বর অঙ্কে আমাকে কি কি বলছে। 4 নম্বর অঙ্কে বলছে যে 25 কেজি ভরের একটা বালক 3 কেজি ভরের একটা গোলক নিয়ে A থেকে C বরাবর যাচ্ছে। তো আমাকে বলছে বালক দ্বারা অভিকর্ষ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হয়েছে বের করো। ওকে, তাহলে দেখো তো, আমাকে টোটাল ভর দেওয়া আছে কত? বালকের ভর হচ্ছে 25, আর তার হাতে যে গোলকটা আছে ওই গোলকের ভর হচ্ছে 3 কেজি। তাহলে টোটাল ভর হচ্ছে 28 কেজি। টোটাল ভর হচ্ছে 28 কেজি। এবার আমাকে দেখতে হবে যে A থেকে C তে যেতে বালক অভিকর্ষ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হয়েছে সেটা। দেখো ভাই, চিত্র এখানে আবার একটু আঁকবো। হ্যাঁ, তো খেয়াল করো, ধরো এই যে 28 কেজি ভর এখানে আছে। 28 কেজি ভর মানে হচ্ছে বালক আর বালকের হাতে গোলক। এটা ধরো এই 28 কেজি ভরের বস্তুটা এখানে আছে, মানে বালক সহ গোলক এখানে আছে। তাহলে এই বালক সহ গোলকের ভর যদি m হয় তাহলে ওজন হবে হচ্ছে mg। এখানে ওজন বল হবে হচ্ছে mg, আর এই ওজন বলটাকে আমরা আবার বলি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এখানে অভিকর্ষ বলের মান কত হচ্ছে mg। এখন ভাইরি লাইনটা খেয়াল করো, বালককে যদি এই অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠতে হয় তাহলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল উপরের দিকে দেয়া লাগবে। ঠিক আছে, কারণ খেয়াল করো, অভিকর্ষ বল তাকে টানতেছে কোন দিকে? নিচের দিকে, কিন্তু সে যেতে চাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে সে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে যেতে হয় তাহলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল তাকে উপরের দিকে দেওয়া লাগবে। চিন্তা করো, আমরা যখন সিঁড়ি ভেঙে উঠি, সিঁড়ি ভেঙে ওঠার সময় আমরা কি করি? এই যে পা দিয়ে এভাবে উপরের দিকে উঠে, উপরের দিকে বল দিয়ে দিয়ে উঠে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে বালক সহ যে গোলকটা আছে তাকে পৃথিবী অভিকর্ষ, তার উপর অভিকর্ষ বল আছে কত? mg। কোন দিকে? নিচের দিকে। তাহলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে তাকে যদি উপরে উঠতে হয় তাহলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল তাকে উপরের দিকে দেওয়া লাগবে, নয়তো সে উপরের দিকে উঠতেই পারবে না, সে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বালক দ্বারা প্রযুক্ত বলের মান কত? mg। ওকে, তাহলে আমরা বল পেয়ে গেলাম, A B C, আমরা বল পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে হচ্ছে সরণ, যে সে সরণ কতটুকু হয়েছে A থেকে C। ওকে, তাহলে দেখেন আমরা কৃতকাজ বের করি। তাহলে W আমার লাগবে হচ্ছে বল, বল কতটুকু হয়েছে? বল হয়েছে হচ্ছে mg। এরপর কি লাগবে? সরণ, সরণ কতটুকু হয়েছে? AC। এবার এখানে কি লাগবে? বল আর সরণের মধ্যবর্তী কোণ লাগবে। এখন খেয়াল করো তো, বালক বল দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। আর সরণ হচ্ছে কোন দিকে? সরণ হচ্ছে A থেকে C, এই দিকে, এই দিকে। তাহলে এই কোণটাই হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। এখন উদ্দীপকে আমাকে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। বলো তো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাকে 60 ডিগ্রি হবে না? হবে। তার মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবার এখানে কার কার মান আছে? m এর মান তো আছে,
28 কেজি। জি আমরা জানি, cos 60 আমরা জানি, নাই হচ্ছে এএসি মানে সরণ, ওটাও দেওয়া আছে 20। তা তো হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে এম হচ্ছে 28, জি হচ্ছে 9.8, এসি হচ্ছে 20, আর cos 60 হচ্ছে হাফ। হিসাব করবেন, আসবে হচ্ছে 2744 জুল। ব্যাপারটা বোঝা গেছে? এবার এই অঙ্কটা আমরা আরেকভাবে সমাধান করব। অল্টারনেটিভ আরেকটা সলিউশন আছে, আমরা এই অল্টারনেটিভ সলিউশনটা একটু দেখে রাখি। কিভাবে দেখেন, আমরা এখানে কাজ হিসাব করছি হচ্ছে আনত তল বরাবর, মানে আমরা এসি বরাবর সরণ নিয়ে কাজটা হিসাব করছি, ঠিক আছে? তা আমি চাইলে উলম্ব সরণ নিয়েও হিসাব করতে পারতাম। উলম্ব সরণ মানে হচ্ছে এটা, এই দিক বরাবর সরণ নিয়েও হিসাব করতে পারতাম। উভয় ক্ষেত্রে কাজের মান সেম আসবে, ঠিক আছে? এখন আমরা দেখব। তাহলে দেখো তো, যখন আমি আনত বরাবর সরণ নিয়ে হিসাব করছি তখন সে গেছে হচ্ছে এ থেকে সিতে, আর যদি আমি উলম্ব বরাবর হিসাব করি তখন দেখো সে গেছে হচ্ছে বি থেকে ওই সিতে। তাহলে আমি যে দিকে হিসাব করি না কেন শেষ বিন্দু কিন্তু আমার সেম। আনত বরাবর হিসাব করলে আমি যে বিন্দুতে গিয়ে থামতেছি, উলম্ব বরাবর হিসাব করলে আমি ওই বিন্দুতে গিয়েই থামতেছি, ঠিক আছে? তো আমরা এখন এই উলম্ব বরাবর সরণ নিয়ে একটু হিসাব করব, দেখি কাজের মান সেম আসে কিনা। তো খেয়াল করো, ধরো এই যে বস্তুটা, এই যে বালক আর কি, সে ছিল হচ্ছে বি বিন্দুতে, গোলক সহ বালক, বালক সে ছিল হচ্ছে এই বি বিন্দুতে। তাহলে তার ভর যদি এম হয়, টোটাল ভর যদি এম হয়, তাহলে অভিকর্ষ বল হবে হচ্ছে এমজি। এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে তাকে যদি এইচ উচ্চতায়, ধরলাম এই উচ্চতাটা হচ্ছে এইচ, অভিকর্ষ বলের বিরুদ্ধে তাকে যদি এইচ উচ্চতায় এই সি বিন্দুতে আসতে হয়, তাহলে তাকে উপরের দিকে অভিকর্ষ বলের সমপরিমাণ বল দেয়া লাগবে। বুঝা গেছে? আবার বলতেছি, আমরা ধরে নিচ্ছি বালকটা কোথায় ছিল, মানে গোলক সহ বালক কোথায় ছিল, বি বিন্দুতে ছিল। তাহলে এখানে টোটাল ভর যদি এম হয় তাহলে অভিকর্ষ বল হবে এমজি, যেটা থাকবে হচ্ছে নিচের দিকে। ক্লিয়ার? এখন এই অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে বালককে যদি এইচ উচ্চতায় উপরে তুলতে হয়, এইচ উচ্চতায় উপরে উঠতে হয়, তাহলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল তাকে উপরের দিকে দেওয়া লাগবে, নয়তো সে উপরের দিকে উঠতেই পারবে না। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে কতটুকু কাজ হবে আমরা সেটা একটু বের করি। তাহলে ডাব্লিউ বল দিতে হচ্ছে কতটুকু, এমজি, ঠিক আছে? সরণ হচ্ছে কতটুকু, বিসি মানে এইচ, ঠিক আছে? ইনটু বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, এখানে বল যেই দিকে দেওয়া হচ্ছে সরণ হচ্ছে সেই দিকে, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। এবার cos 0 ডিগ্রির মান কত, এম জি এইচ। এটাই হচ্ছে আমাদের সূত্র, যে কোনো বস্তুকে যখন আমরা এইচ উচ্চতায় উপরে তুলব তখন কৃত কাজ বের করার সূত্র হচ্ছে এমজিএইচ, ঠিক আছে? কোনো বস্তুকে যখন আমরা এইচ উচ্চতায় উপরে তুলব তখন কৃত কাজ বের করার সূত্র হচ্ছে এমজিএইচ। শর্টকাটে এটা মাথায় রাখবেন। এবার যদি আমরা এখানে মান বসাই, এম কত 28, জি কত 9.8, আর এইচ কত, এইচ হচ্ছে আমাদের অঙ্কে বিসি, যার মান দেওয়া আছে 10। তাহলে এখানে বসবে হচ্ছে 10, আপনি হিসাব করেন দেখবেন মান আসবে 2744 জুল। তার মানে আমি যদি আনত বরাবর সরণ নিয়ে হিসাব করি তখন কাজের মান যা আসবে, আমি যদি উলম্ব বরাবর সরণ নিয়ে হিসাব করি কাজের মান তাই আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে পরের অঙ্কগুলোতে, মানে এই ধরনের পরের অঙ্কগুলোতে আমরা আর আনত বরাবর সরণ নিয়ে হিসাব করব না, আমরা সোজা উলম্ব বরাবর সরণ নিয়ে এমজিএইচ এর সূত্র অ্যাপ্লাই করে কৃত কাজ বের করে ফেলবো, বিকজ এটা অধিকতর সহজ। ওকে, তাহলে কোনো বস্তুকে যখন আমরা এইচ উচ্চতায় উপরে তুলবো তখন কৃত কাজ বের করার সূত্র হচ্ছে এমজিএইচ। এইচ দিয়ে বোঝাচ্ছে উচ্চতা, উলম্ব সরণ। ওকে ভাই, দুইটাই দেখিয়ে রাখলাম, বাট আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এরপর থেকে এটা। এবার সিকিউ 85,
CQ5 আমাকে কি বলছে? CQ5 বলছে যে 400 কেজি ভরের একটা গাড়ি, তাহলে গাড়ির ভর দেওয়া আছে হচ্ছে 400 কেজি। 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ, তাহলে বেগ দিয়ে দিছে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার বেগে 10 ডিগ্রি কোণে নত তল বরাবর উপরে উঠে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3 আর অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 9.8। আর আমাকে বলছে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান বের করো। ভালো কথা, মান টান পরে বের করব, আগে আমরা একটা চিত্র আঁকি। ব্যাপারটা আমরা চিত্র দিয়ে আগে বুঝার ট্রাই করি। ওকে, তো খেয়াল করো, এটাই হচ্ছে আমাদের আনত তল, এটাই হচ্ছে আনত তল মানে নত তল। এটাকে আনত তল বলে, নত তল বলে, হেলানো তল বলে, অনেক নামে ডাকে যখন যেটা ইচ্ছা। তো আমাকে বলেই দিছে যে এই নত তলটা ভূমির সাথে কত কোণে আছে? 10 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এই নত তলটা ভূমির সাথে থেটা মানে 10 ডিগ্রি কোণে আছে। এবার এই তল বরাবর কোন একটা গাড়ি, এই তল বরাবর কোন একটা গাড়ি উপরের দিকে যাচ্ছে, মানে বি থেকে সি বরাবর যাচ্ছে। তো ধরলাম গাড়িটা এখন এখানে আছে, তাহলে গাড়ির ভর হচ্ছে 400 কেজি এম। তাহলে ভর যদি এম হয় তাহলে ওজন হবে হচ্ছে mg, যেটা থাকবে সোজা নিচের দিকে। এবার এই mg ওজনকে আমরা দুইটা উপাংশে ভাঙলাম, এই দিক বরাবর পাবো একটা উপাংশ আর এই দিক বরাবর পাবো হচ্ছে আরেকটা উপাংশ। কিছুক্ষণ আগে ভাই আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে আসছি যে এই কোণটা যত হবে এই কোণটাও হবে তত। তাহলে এই উপাংশের সাথে আমাদের কোণ আছে, তাহলে যেই উপাংশের সাথে কোণ থাকে ওইটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে এই উপাংশটা হচ্ছে mg মানে ওজনের আনুভূমিক উপাংশ। তাহলে এই আনুভূমিক উপাংশের মান কত হবে? mg cos থিটা। আনুভূমিক উপাংশ যা উলম্ব উপাংশ তা শুধু cos এর জায়গায় বসবে হচ্ছে sin। এবার এই যে গাড়িটা, এই গাড়িটা এই তলের উপর লম্বভাবে নিচের দিকে একটা বল দিবে, বিনিময়ে তল গাড়িটার উপর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, যেটা ধরলাম আর। আর দেখো গাড়িটা বি থেকে সি বরাবর এমনি এমনি তো যাবে না, বি থেকে সি বরাবর আমরা বল দিচ্ছি বিধায় তো গাড়িটা উপরের দিকে যাচ্ছে, রাইট? তাহলে আমরা এই ধরে নিচ্ছি যে উপরের দিকে আমরা বল দিচ্ছি এফ বি সি পরিমাণ। তাহলে পুরো চিত্রটা বোঝা গেছে। ওকে, গাড়ির ভর হচ্ছে এম, ওজন হচ্ছে mg। ওজনকে আমরা দুইটা উপাংশে ভাঙছি, এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ। এই কোণটা যদি থেটা হয় এই কোণটাও হবে থেটা। তো এই উপাংশের সাথে কোণ যেহেতু আছে তার মানে এই উপাংশটা হচ্ছে ওজনের আনুভূমিক উপাংশ। তাহলে বাই ডিফল্ট এটা হবে হচ্ছে উলম্ব উপাংশ। গাড়িটা তলের উপরে, রাস্তার উপরে নিচের দিকে একটা বল দিবে, বিনিময়ে তল গাড়িটার উপর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, যেটা কিনা আর গাড়িটা যে উপরের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ আমরা উপরের দিকে এফ বি সি পরিমাণ বল দিছি তাই। ওকে, এবার আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে আমরা জানি, এখানে নতুন একটা জিনিস অ্যাড হবে, আমরা জানি কোনো বস্তু যেই দিকে গতিশীল থাকে তার বিপরীত দিকে উৎপন্ন হয় হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এখানে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই বিপরীত দিকে উৎপন্ন হবে হচ্ছে ঘর্ষণ বল। ধরলাম সেটা হচ্ছে এফ কে। ওকে, এখন আপনি বলতে পারেন ভাই কিছুক্ষণ আগে এই চিত্র দিয়ে, এরকম একটা চিত্র দিয়ে অঙ্ক করাইছিলেন। হ্যাঁ, এরকম একটা চিত্র দিয়ে অঙ্ক করাইছেন, কই গেল? এই তো, এরকম একটা চিত্র দিয়ে অঙ্ক করাইছেন, কিন্তু এখানে তো আপনার ঘর্ষণ বল হিসাবে নিয়ে নাই। এখানে ঘর্ষণ বল হিসাবে নিয়ে নাই কারণ প্রশ্নে ঘর্ষণ বল নিয়ে কোনো কিছু বলা ছিল না, তাই আমরা ঘর্ষণ বলটাকে উপেক্ষা করছি, ইগনোর করছি। কিন্তু এখানে দেখো, এই অঙ্কে দেখো,
এই অঙ্কে তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিছে, তার মানে এখানে তোমাকে ঘর্ষণ বলটা হিসাবে নিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো তো এখানে কি কি কাহিনী ঘটে। আমরা কিছুক্ষণ আগেই ব্যাখ্যা দিছি যে উপরের দিকে যে প্রতিক্রিয়া বল আর আছে সেটা আর এই ওজনের আনুভূমিক উপাংশ mg cos থিটা এরা পরস্পর সমান। কেন? যদি এটা পরস্পর সমান না হইতো তাহলে গাড়িটা তল স্পর্শ করে থাকতো না, তল থেকে উপরে উঠে আসতো। আর যদি mg cos থিটা বড় হইতো তাহলে গাড়িটা এই তল ভেদ করে ভেতরের দিকে ডেবে যেত। কিন্তু গাড়িটা তলের উপরে আছে, তলকে স্পর্শ করে আছে, তল থেকে উপরের দিকেও যাচ্ছে না, আবার তল ভেদ করে নিচের দিকেও যাচ্ছে না। কেন? কারণ তারা পরস্পর সমান কিন্তু একে অপরের বিপরীত দিকে বিধায় এটাকে নিষ্ক্রিয় করে দিবে, বাদ দিয়ে দিবে। ফলে গাড়িটা তল থেকে উপরের দিকে উঠবে না, আবার তল ভেদ করে নিচের দিকেও নামবে না। তাহলে চিন্তা করো তো যে এরা দুইজন যদি একে অপরকে বাদ দিয়ে দেয়, তাহলে এখানে আলটিমেটলি আছে আর কয়টা বল? 3টা বল। একটা হচ্ছে FBC আমাদের দেওয়া বলটা, একটা হচ্ছে mg sin থিটা ওজনের উলম্ব উপাংশ, আর একটা হচ্ছে ঘর্ষণ বল Fk। এই 3টা বলই এখানে আর অবশিষ্ট আছে। এবার আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে হচ্ছে বিরুদ্ধ বলের মান, মানে আমরা যেই দিকে বল দিছি তার বিরুদ্ধে, তার বিপরীতে যে বলগুলো আছে তাদের টোটাল মান। তাহলে চিন্তা করো আমরা যেই দিকে বল দিছি তার বিপরীতে কে কে আছে, mg sin থিটা আর Fk। তাহলে এদের টোটাল মানটাই হচ্ছে টোটাল বিরুদ্ধ বলের মান। বুঝা গেছে? তাহলে দেখো আমরা mg sin থিটা বের করি, বাংলা কথাগুলো আপনারা লিখবেন। হ্যাঁ, mg sin থিটা বের করি। তাহলে m কত? m হচ্ছে 400 কেজি, g কত? 9.8, আর থিটা কত? থিটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 400 ইন্টু 9.8 ইন্টু sin 10, 680.705 নিউটন। এবার আমরা বের করতে হবে হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা বের করতে হবে। এখন ঘর্ষণ বলটা আসলে আমাদের এই অধ্যায়ের টপিক না। ঘর্ষণ বলটা হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা, মানে 4 নম্বর অধ্যায়, ওই অধ্যায়ের টপিক। তো আইডিয়ালি ওই অধ্যায়টা পড়ে 4 নম্বর অধ্যায়টা পড়ে 5 নম্বর অধ্যায়ে আসতে হয়, কিন্তু পরীক্ষার সিলেবাসের কারণে আমরা ওই অধ্যায়টা না পড়ে 5 নম্বর অধ্যায়ে চলে আসছি, যেটা ভুল, কিন্তু কিছু করার নাই। ওকে, তারপর তো ভাইয়ের কথা একটু শুনে রাখেন। সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ককে, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল মানে Fk আর এই লম্ব প্রতিক্রিয়া বল মানে আর, এই দুইটার ভাগফল। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল আর এই প্রতিক্রিয়া বল, এই দুইটার ভাগফল বা এই দুইটার অনুপাত। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা হিসাব করে Fk সমান পাবো হচ্ছে মিউ আর, আর মিউর মান কত? 0.3। আর এই যে আর, এখানে আর সমান mg cos থিটা লিখতে পারবো কি পারবো না? পারবো, কারণ মানের দিক থেকে তারা পরস্পর সমান। তাহলে আর সমান লেখা যাবে mg cos থিটা। এবার যদি আমরা এখানে মান বসাই, m হচ্ছে 400, g হচ্ছে 9.8 আর থিটা হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা হিসাব করে মান আসবে হচ্ছে 0.3 ইন্টু 400, 9.8 ইন্টু cos 10। তাহলে পাবো হচ্ছে 1158.134 নিউটন। তাহলে আমাদের কাছে এখন mg sin থিটার মানও আছে, আমাদের কাছে এখন ঘর্ষণ বল Fk এর মানও আছে। এবার এই দুইজনকে যোগ করলেই আমি পেয়ে যাব টোটাল বিরুদ্ধ বলের মান। ঠিক আছে? তাহলে মোট বিরুদ্ধ বলের মান, সমান হচ্ছে mg sin থিটা প্লাস Fk।
এম জি সাইন থিটা হচ্ছে 680.705, আর এফ কে হচ্ছে 1158.134। হিসাব করে পাচ্ছি 1838.839 নিউটন। বুঝে গেছে? ওকে, এবার পরবর্তী অঙ্কে আসে সিকিউ 7। সাথে কি বলছে? 7 নম্বরটা তো আপনারা পারার কথা। ওকে, সাথে আসি, দেখেন 6 নম্বরটা আপনারা পারবেন, তো সাথে আসি। সাথে কি বলছে শুনো, 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। তো ব্যাপারটা আমরা আগে চিত্র দিয়ে বুঝি, একটা চিত্র দিয়ে বুঝি আগে। ধরো এটা হচ্ছে দালান, ঠিক আছে, এটা হচ্ছে দালান, আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে মাটি আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে দালান মানে বিল্ডিং। তো এবার কি বলছে, এবার আমাকে বলছে আমরা একটা মই বসাইছি, ঠিক আছে, এই যে এখানে একটা মই বসাইছি, এটা হচ্ছে মই। এবার প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে দেখো, 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন ব্যক্তি, তাহলে টোটাল ভর কত? তার ভর হচ্ছে, লোকটার ভর হচ্ছে 70, তার কাছে আছে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু, তাহলে টোটাল ভর হবে হচ্ছে 80 কেজি। টোটাল ভর হচ্ছে 80 কেজি। এবার বলছে কি যে দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে মানে হচ্ছে মাটির সাথে, মাটির সাথে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটা মই ব্যবহার করলেন। এই যে মইটা আছে, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এবার আমাকে বলছে যে ব্যক্তিটির কৃত কাজ বের করো। এই ব্যক্তি যে মই বেয়ে এখান থেকে এখানে যাবে, দালানের ছাদে উঠবে, এই ভূমি থেকে দালানের ছাদে উঠতে কতটুকু কাজ করতে হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা একটা নাম দিয়ে দিই, এ বি সি। তা আমরা ধরে নিচ্ছি এ সি হচ্ছে এইচ, এ সি হচ্ছে এইচ। এবার ভাই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছে এই ধরনের অঙ্কে আমরা আনত তল বরাবর সরণ নিয়ে আর হিসাব করব না, আমরা উলম্ব সরণ নিয়ে হিসাব করব, ঠিক আছে। লোকটা গেছে হচ্ছে বি বিন্দু থেকে সি বিন্দুতে, তা আমাদেরকে বলছে বি থেকে সি তে যেতে এই দালানের ছাদে উঠতে কতটুকু কাজ করছে বের করো। তা আমরা বি থেকে সি বরাবর সরণ নিয়ে কাজ বের করব না, আমরা এ থেকে সি বরাবর সরণ নিয়ে কাজ বের করব, কারণ সেটা অপেক্ষাকৃত সহজ। ওকে, আর আমরা জানি কেউ যদি এইচ উচ্চতায় উপরে উঠে, হ্যাঁ এইচ উচ্চতায় উপরে উঠে, তাহলে কৃত কাজ হচ্ছে এম জি এইচ, ঠিক আছে। তাহলে এম এর মান কত? 80 কেজি, জি কত? 9.8। এখন এইচ কিন্তু দেওয়া নাই, এইচ বের করা লাগবে। কেমনে বের করব দেখো তো, আমার কাছে এই অতিভুজের মান আছে না, মানে বিসি, বিসিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর আমার লাগবে কার মান? এই লম্ব, এই উচ্চতা এইচ এর মান। তাহলে বের করতে চাচ্ছি লম্ব, আছে হচ্ছে অতিভুজ, তাহলে হিসাব করব কাকে নিয়ে? সাইনকে নিয়ে। তাহলে সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 30 আর কি, ঠিক আছে। এবার এখান থেকে হিসাব করলে এইচ সমান পাবো হচ্ছে 30 ইন্টু 1/√2। এবার 30 ইন্টু √2 এর মান পাবো হচ্ছে 42.43 মিটার। তাহলে এই যে লম্ব, এই লম্বের মান, এই উচ্চতার মান আমরা পেয়ে গেছি, সেটা এখানে বসিয়ে দিই 42.43।
এত জুল কাজ করতে হয়েছে। মান তো মিলে নাই। আচ্ছা দেখো, ওই লেকচার শিটে অঙ্কটা করে দেওয়া আছে হচ্ছে 20 মিটার নিয়ে। এখানে আমরা অঙ্কটা করছি হচ্ছে 30 মিটার, কিন্তু লেকচার শিটে অঙ্কটা করার সময় যে এখানে এখানে 20 মিটার নিয়ে হিসাব করছে, ঠিক আছে? তো আমরা তো এখানে হিসাব করছি হচ্ছে 30 মিটার, তাই লেকচার শিটের উত্তরের সাথে আমাদের উত্তরটা মিলতেছে না। বুঝা গেছে? তো যাই হোক, আমি লেকচার শিটের সাথে মিল নিয়ে করাই। ধরেন এখানে 20 আছে, সাপোজ এখানে 20 আছে, তাহলে এখানে যদি 20 হয় তাহলে এখানেও হবে হচ্ছে 20। এবার যদি হিসাব করি, আল্লাহ, ये तूने क्या किया, मान কেন মিলল না, क्या हुआ इधर? साइन 45, 20 इंटू साइन 45, ठीक तो है। বিশ নিয়ে যদি করি তাহলে এখানে আসবে 14.142। তাহলে এখানেও যদি আমরা এইচ এর মান 14.142 বসাই, এটা আসে 70 mgh, m তো আসে লিখলাম, জি লিখলাম, এইচ তো এটাই আসলো। ওকে, দেখো এটাই আনসার, ওখানে টাইপিং হয়তো ভুল হয়েছে, তো এটাই আমাদের আনসার। ওকে, তাহলে দেখো ব্যক্তি এই যে মই বেয়ে ছাদে উঠতে গিয়ে কতটুকু কাজ করছে, এতটুকু কাজ করছে। এবার ঘতে কি বলছে, যে মানে 4 নাম্বারটা ঘতে বলছে, এটা ভাই করেছে হচ্ছে গ। এবার ঘতে বলছে যে মইটাকে যদি 30 ডিগ্রি কোণে স্থাপন করে তাহলে ব্যক্তি কি কি ধরনের সুবিধা পাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো এখন কোণটা আছে হচ্ছে 45 ডিগ্রি কোণে, তো আমাকে প্রশ্নে বলছে যদি কোণটা 45 ডিগ্রি কোণে না থেকে 45 ডিগ্রি কোণে না থেকে 30 ডিগ্রি কোণে থাকতো, 30 ডিগ্রি কোণে থাকতো, তাহলে ব্যক্তি কি ধরনের সুবিধা পেত সেটা আমাকে বের করতে বলছে। বাকি সব সেম। আগে লোকটার ভর ছিল কত, 70 কেজি, তার কাঁধে ছিল 10 কেজি, তাহলে টোটাল হচ্ছে 80 কেজি। আগে 80 কেজি ছিল, এখনো 80 কেজি, ঠিক আছে? সব কিছু সেম। আগে এই মইয়ের দৈর্ঘ্য ছিল 20 মিটার, এখনো এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তফাৎ শুধু এখানে, আগে মইটা ছিল আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, আর এখন মইটা আনুভূমিকের সাথে আছে হচ্ছে 30 ডিগ্রি কোণে। এতটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স। এবার আমাকে বলছে যে মইটাকে যদি 30 ডিগ্রি কোণে স্থাপন করে তাহলে কি ধরনের সুবিধা পাবে সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা দেখি যে যদি 30 ডিগ্রি কোণে থাকে তাহলে কতটুকু কাজ করে সেটা আমরা বের করি। তাহলে ঠিক সেম, আমরা কি আনত তল বরাবর সরণ নিয়ে কাজ বের করব? না, আমরা উলম্ব বরাবর সরণ নিয়ে কাজ বের করব। তাহলে ধরে নিচ্ছি এই ক্ষেত্রে উলম্ব বরাবর সরণ, এই উচ্চতা মান হচ্ছে এইচ প্রাইম। তাহলে কোনো বস্তুকে যদি এইচ প্রাইম উচ্চতায় তোলা হয় সেই ক্ষেত্রে কাজ হবে হচ্ছে এম জি এইচ প্রাইম। তা
তাহলে এম কত 80, জি কত 9.8, আর এইচ প্রাইম কত আমাদের কাছে 9, বের করা লাগবে। কেমনে বের করব? এখানে যেমনে বের করছি ঠিক তেমনি বের করব। তাহলে দেখো তো, আমরা বের করতে চাচ্ছি উচ্চতা মানে লম্ব, আর এটা কি অতিভুজ। তাহলে লম্ব বের করতে চাচ্ছি, অতিভুজ দেওয়া আছে, তাহলে হিসাব হবে হচ্ছে সাইন নিয়ে। তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার এখান থেকে হিসাব করি, এইচ প্রাইম সমান হচ্ছে 20 ইন্টু সাইন 30, আর সাইন 30-র মান হচ্ছে হাফ। হিসাব করে পাচ্ছি কত 10। তাহলে এইচ প্রাইমের মান পাচ্ছি আমরা 10। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 7840 জুল। তাহলে দেখা যাচ্ছে মইটাকে যদি আমরা 45 ডিগ্রি কোণে না রেখে 30 ডিগ্রি কোণে রাখি, তখন আমাকে কম কাজ করতে হচ্ছে। যখন আমরা 45 ডিগ্রি কোণে রাখছি তখন কাজ করতে হয়েছে 11087 জুল, আর যখন 30 ডিগ্রি কোণে রাখছি তখন কাজ করতে হচ্ছে 7840 জুল। তার মানে মইটাকে যদি আমি 30 ডিগ্রি কোণে রাখি তাহলে ছাদে উঠা আমার জন্য সহজ হবে। যেখানে কাজ কম করতে হয় ওটাই তো সহজ। তার মানে আমি যদি 30 ডিগ্রি কোণে রাখি তাহলে ছাদে উঠতে আমার জন্য কম কাজ করতে হচ্ছে, মানে আমাকে ছাদে উঠা সহজ হচ্ছে। আর যদি 45 ডিগ্রি কোণে রাখি তখন আমাকে বেশি কাজ করতে হচ্ছে, তার মানে তখন ছাদে উঠাটা বেশি কষ্টকর হচ্ছে। ঠিক আছে, তো এই গেল সিকিউ 7। জাস্ট মাথায় রাখবা, কোনো বস্তুকে এইচ উচ্চতায় তুললে কৃত কাজ হচ্ছে mgh। এবার আমরা আসি হচ্ছে 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্কে আমাকে কি কি দিয়ে দিছে, এগুলো দিয়ে দিছে ভাই, প্রশ্নটা পড়ে শোনাই। হ্যাঁ, বলছে এম ভরের একটা বস্তু ডি এ আনত তলে পড়ছে। এই যে এখানে একটা বস্তু আছে আর এই বস্তুটার ভর হচ্ছে এম। এই বস্তুটা ডি থেকে এ বরাবর এর নিচের দিকে পড়তেছে। ক্লিয়ার? তারপরে আমাকে ডি ই এর মান দিয়ে দিছে হচ্ছে 6 মিটার। তারপরে এখানে যে দেওয়া আছে এফ কে, এটা হচ্ছে ঘর্ষণ বল। দেখো বস্তু যেই দিকে গতিশীল থাকে ঘর্ষণ বল থাকে হচ্ছে তার বিপরীত দিকে। এখানে বস্তু নামতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল থাকবে কোন দিকে? উপরের দিকে। দেখো ঘর্ষণ বলের দিকটা উপরের দিকেই দেওয়া আছে, আর এই ঘর্ষণ বলের মান হচ্ছে 2 নিউটন। এবার আমাকে বলছে যে এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করো, যে এই ঘর্ষণ বল কতটুকু কাজ করছে সেটা আমাকে বের করতে বলছে। তো এটা একদম ইজি। দেখো কাজ বের করার সূত্র কি? বল সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ। রাইট? তাহলে এখানে আমরা কোন বলের সাপেক্ষে হিসাব করব? আমরা এই ঘর্ষণ বল এফ কে এর সাপেক্ষে হিসাব করব। তাহলে সূত্রে এফ এর জায়গায় বসবে হচ্ছে এফ কে, তারপরে ইনটু সরণ। এখানে কতটুকু সরণ হয়েছে? সে ছিল ডি তে, আসছে এ তে, তাহলে সরণ হয়েছে ডি এ পরিমাণ। তাহলে এখানে সরণ বসবে হচ্ছে ডি এ ইনটু কস। এখানে বসবে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এখন দেখো তো, বল যেই দিকে, এই ঘর্ষণ বলটা যেই দিকে, সরণ হচ্ছে তার বিপরীত দিকে। তা আমরা কি জানি, বল আর সরণ যদি পরস্পর বিপরীত দিকে থাকে তখন মধ্যবর্তী কোণের মান হয় 180। তাহলে এখানে কোণের মান বসবে হচ্ছে 180। এখানে তোমাদের একটা ভুল হয়, এখানে অনেকে কোণের মান 30 ডিগ্রি লিখে দেয়। এই 30 ডিগ্রি কিন্তু বল ও সরণের মধ্যবর্তী কোণ না। এই 30 ডিগ্রি হচ্ছে এই আনত তল ভূমির সাথে কত কোণে আছে সেটা। ঠিক আছে? আর বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে, যে বল এই দিকে, সরণ হচ্ছে এই দিকে, তাহলে এই মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180। ঠিক আছে? এবার এখানে মান বসাই। এফ কে ঘর্ষণ বলের মান কত? 2। ডি এ, এই ডি এর মান কিন্তু আমাকে সরাসরি দেওয়া নাই, আমাকে বের করতে হবে। কেমনে বের করব? দেখো আমার কাছে এই উচ্চতা বলো, লম্ব বলো, যেটাই বলো, আমার কাছে এই লম্বের মান আছে না? লম্ব আছে, বের করতে চাচ্ছি কি? অতিভুজ। তাহলে লম্ব আছে, অতিভুজ বের করতে চাচ্ছি, তাহলে হিসাব হবে হচ্ছে সাইনকে নিয়ে। তাহলে সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার
এখান থেকে আমি ডি এ সমান লিখতে পারি ডিই বাই সাইন 30। এবার ডিই হচ্ছে 6, সাইন 30 হচ্ছে হাফ, হিসাব করলে ডিএ পাচ্ছি আমরা 12 মিটার। 12 মিটার। তাহলে এখানে ডিএ এর মান বসালাম হচ্ছে 12, আর cos 180 এর মান কত? -1। টোটাল কত পাচ্ছি? -24 জুল। তার মানে এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান হচ্ছে -24 জুল। বুঝছো? ওকে, এবার ভাই পরবর্তী অঙ্কে আসি। 10 নম্বর অঙ্ক দেখেন। 10 নম্বর অঙ্কে আমাকে কি কি বলছে? 10 নম্বর অঙ্কে বলছে যে এই m কেজি ভরের একটা বস্তুকে আমরা এ ত্বরণে উপরের দিকে তুলছি একবার, আবার সেম বস্তুটাকে আমরা এই ত্বরণে নিচের দিকে নামাইছি। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন বলছে যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুর উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে? তাহলে খেয়াল করো, এখানে বস্তুর ভর হচ্ছে m, মানে 2 কেজি। এবার এই বস্তুটাকে এই বস্তুর সাথে আমরা একটা সুতা বাঁধছি, এই যে সুতা, আমরা একটা সুতা বাঁধছি। এবার এই বস্তুর সাথে আমরা একটা সুতা বেঁধে উপরের দিকে এ ত্বরণে তুলতেছি। ওকে, আবার আমরা এই বস্তুটাকে এ ত্বরণের নিচের দিকে নামাইতেছি। এবার আমাকে প্রশ্নে বলছে যে সুতার টানের সাপেক্ষে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে? তাহলে আমরা এখানে কৃত কাজ বের করব, কিন্তু কার সাপেক্ষে? সুতার টান বল টি এর সাপেক্ষে। ঠিক আছে, বস্তুটা একবার উপরে উঠছে আবার নিচে নামছে। এবার আমাকে বলছে যে সুতার টানের সাপেক্ষে কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। তো খেয়াল করো, প্রথমে আমি যখন আমরা উপরে নিয়ে গেছি তখন সাপেক্ষে হিসাবটা দেখাচ্ছি। দেখো, এ হচ্ছে বস্তু, বস্তুর ভর হচ্ছে m। বস্তুর ভর যদি m হয়, ওজন হবে, অভিকর্ষ বল হবে mg, যেটা থাকবে সোজা নিচের দিকে। ঠিক আছে, এবার এই যে সুতার টান, এখানে সুতার টান থাকবে হচ্ছে উপরের দিকে। মাথায় রাখবা, একটা বস্তু উপরের দিকে উঠুক বা নিচের দিকে নামুক, সুতার টান সব সময় থাকে হচ্ছে উপরের দিকে। কমন সেন্স, একটু চিন্তা করো। ধরো তুমি একটা বস্তু, ধরো এই বইটা। ঠিক আছে, তো এই যে বইটা, আল্লাহরে, এই বইটাকে আমরা সুতা দিয়ে বাঁধছি, বেঁধে এই উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে সুতা এই বইটাকে উপরের দিকে টান দিয়ে ধরে রাখবে না। সুতার যদি উপরের দিকে টান দিয়ে ধরে না রাখে, তাহলে বস্তুটা তো নিচে নেমে যাবে। বুঝা গেছে? তাহলে দেখো, খেয়াল করো, কিন্তু আমরা কি করছি? বইটার সাথে একটা সুতা বাঁধছি। এবার সুতা বেঁধে আমি বইটাকে উপরের দিকে তুলতেছি, বই এখন উপরের দিকে উঠতেছে। তাহলে বই যদি উপরের দিকে উঠে, সেই ক্ষেত্রে সুতার টান কোন দিকে থাকবে? উপরের দিকে। কারণ সুতা যদি উপরের দিকে টেনে ধরে না রাখে, তাহলে বস্তুটা ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যখন উপরের দিকে উঠে, তখন সুতার টানের দিক হয় হচ্ছে উপরের দিকে। এটা সবাই বোঝে। কিন্তু যখন নিচের দিকে নামে, তখনও কিন্তু সুতার টান উপরের দিকে থাকে। এটা অনেকে বুঝতে সমস্যা হয়। দেখো, ধরো এই যে সুতা দিয়ে তুমি বেঁধে রাখছো, ঠিক আছে, এখন তুমি বলো বস্তুটা যখন নিচের দিকে নামতেছে, হ্যাঁ, একটা সমবেগে নামতেছে, সমবেগ না, একটা ব্যাগে নামতেছে, তাহলে বস্তুটাকে যদি সুতার টেনে ধরে না রাখে, তাহলে কি হবে? বস্তুটা ধপাস করে নিচে পড়ে যাবে না? পড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, বস্তু যখন উপরের দিকে উঠতেছে, তখনও কিন্তু সুতার টেনে উপরের দিকে উঠাচ্ছে। আবার বস্তু যখন নিচের দিকে নামতেছে, তখনও কিন্তু সুতা উপরের দিকে টেনে ধরে রাখছে, কারণ নয়তো বস্তুটা ছিঁড়ে ধপাস করে পড়ে যাবে। তাহলে একটা বস্তুর নিচের দিকে নামুক বা উপরের দিকে উঠুক, টান বল, সুতার টান বল সবসময় কাজ করে হচ্ছে উপরের দিকে। এটা মাথায় রাখিও। তাহলে দেখো, এখানে এই বস্তুর ওজন বা অভিকর্ষ বল আছে কোন দিকে? নিচের দিকে। আর সুতার টান টি আছে কোন দিকে? উপরের দিকে।
এখন আমাকে বলো এই বস্তুর উপরে কয়টা বল ক্রিয়াশীল? দুইটা, একটা হচ্ছে সুতার টান বল টি, একটা হচ্ছে ওজন বা অভিকর্ষ বল mg। তাহলে কোনো বস্তুর উপরে যখন দুইটা বল ক্রিয়া করে তখন সেখানে উৎপন্ন হয় কোন বল? বস্তু অনুভব করে কোন বল? লব্ধি বল, রাইট? তাহলে এখানে লব্ধি বল নিয়ে হিসাব হবে। তাহলে আমরা জানি যে দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে থাকে, লব্ধি বল বের করার নিয়ম হচ্ছে বড় বল থেকে ছোট বলটাকে বিয়োগ। এখানে বড় হচ্ছে সুতার টান বল। কেমনে বুঝলাম? কারণ টান বলটা যদি বড় না হইতো তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠতোই না। বুঝে গেছে? তাহলে আমি যদি বড় বল থেকে ছোট বল mg কে বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছে এই দুইটা বলের কারণে উৎপন্ন লব্ধি বল। এবার এখান থেকে আমরা টি নিয়ে হিসাব করতে পারি এফ নিট প্লাস এম জি, আর এফ নিট সমান লেখা যাবে এম এ। এটা হচ্ছে লব্ধি বল। তাহলে এখানে যে ত্বরণটা বসবে ওটা হচ্ছে লব্ধি ত্বরণ। দেখেন বস্তু এখানে কোন ত্বরণে উপরের দিকে যাচ্ছে? এ ত্বরণে। তাহলে বস্তু এখানে যে ত্বরণটা অনুভব করবে ওটাই তো লব্ধি ত্বরণ। বস্তু যে বলটা অনুভব করে ওটা হচ্ছে লব্ধি বল। তাহলে সেম ভাবে যে ত্বরণটা সে অনুভব করবে ওটাই তো লব্ধি ত্বরণ। তাহলে এখানে লব্ধি ত্বরণ হচ্ছে এ। তাই আমরা এফ নিটকে ভেঙে লিখছি এম ইন্টু লব্ধি ত্বরণ প্লাস এম জি। এবার এখান থেকে আমরা এম কমন নিলে পাচ্ছি এ প্লাস জি। এবার যদি আমরা মান বসাই ধরলাম মান কত? এম এর মান কত? 2, এ কত? 2.2, জি কত? 9.8। তাহলে এখান থেকে হিসাব করলে 9 2 11 12 12 2 24 আমরা পাচ্ছি 24 নিউটন। তাহলে বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে তখন সুতার টান বলের মান হচ্ছে 24 নিউটন। এখন বস্তু কতটুকু উপরের দিকে উঠছে সেটা আমাকে উদ্দীপকে বলা নেই। তা আমরা ধরে নিছি যে এইচ উচ্চতায় উপরে উঠছে, মানে সরণ হচ্ছে এইচ। তাহলে এখন আমরা কৃত কাজ বের করি। তাহলে কৃত কাজ কি আসবে? বল বলতে এখানে সুতার টানটি, সরণ হচ্ছে এইচ, তারপর বসবে হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখানে সুতা যেই দিকে টানতেছে বস্তু ওই দিকেই যাচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ আসবে হচ্ছে 0 ডিগ্রি। এবার টি হচ্ছে এখানে 24, এইচ এর মান তো আমরা জানি না, ধরে নিচ্ছি cos 0 হচ্ছে 1। তাহলে বস্তুটা যখন এইচ উচ্চতায় উপরে যাচ্ছে তখন সুতার টান দ্বারা কৃত কাজের মান হচ্ছে 24h। ভালো কথা। এবার যখন বস্তু নিচের দিকে নামবে তখন কি হয় সেটা আমরা একটু দেখি। যখন নিচের দিকে নামবে, নিচে নামার ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখি। তো সেম ভাবে চিন্তা করো, এই যে বস্তুটা এখন নিচের দিকে নামতেছে, তাহলে বস্তুর ভর যদি এম হয় অভিকর্ষ বল বা ওজন হবে mg, যেটা থাকবে হচ্ছে সোজা নিচের দিকে। আর আমরা বলছি যে বস্তু উপরের দিকে উঠুক বা নিচের দিকে নামুক, টান বল সবসময় উপরের দিকে কাজ করে, ঠিক আছে? যখন বস্তুটা উপরের দিকে উঠে তখন টান বলটা যদি উপরের দিকে না থাকে বস্তু উপরের দিকে উঠতোই না। আর বস্তু যখন নিচের দিকে নামে তখন টান বলটা যদি উপরের দিকে না থাকতো তাহলে বস্তুটা ছিঁড়ে ধপাস করে পড়ে যেত। বুঝা গেছে? তো বস্তু উপরে উঠুক বা নিচে নামুক টান বল সবসময় থাকে হচ্ছে উপরের দিকে। তাহলে সেম ভাবে দেখো এই ক্ষেত্রে যখন বস্তু নিচে নামতেছে সেই ক্ষেত্রে কয়টা বল ক্রিয়াশীল? দুইটা বল ক্রিয়াশীল, অভিকর্ষ বল আর সুতার টান। তাহলে এখানে যে লব্ধি বলটা উৎপন্ন হবে বস্তু অনুভব করবে হচ্ছে সেই বলটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লব্ধি বলটা বের করি। তাহলে যেহেতু এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে তাহলে বড় বল থেকে ছোট বলটাকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব উৎপন্ন লব্ধি বলের মান। কথা হচ্ছে এখানে বড়কে, উত্তর হচ্ছে mg। কেমনে বুঝলাম? কারণ এই বলটা যদি বড় না হইতো বস্তু নিচের দিকে নামতোই না, রাইট? তাহলে আমি যদি বড় বল থেকে উপরের দিকে সুতার টান বল বিয়োগ করি, ছোট বলটা বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছে আমি এই দুইজনের কারণে উৎপন্ন লব্ধি বল। এবার টিকে এক পাশে এনে বাকিদেরকে আপনি অন্য পাশে পাঠিয়ে দেন, তাহলে আপনি পাবেন হচ্ছে এটা। এবার
এই যে লব্ধি বল, এই লব্ধি বলকে ভেঙে আমরা লিখতে পারি হচ্ছে এম এ, ভর ইন্টু লব্ধি ত্বরণ, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এবার এম কমন নিলে পাচ্ছি জি মাইনাস এ। এম কত? এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 আর এ হচ্ছে 2.2। এবার এখান থেকে হিসাব করলে মান আসবে হচ্ছে 9.8 মাইনাস 2.2 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 15.2 নিউটন। তাহলে বস্তু যখন নিচের দিকে নামে তখন এই টান বল, সুতার টান বলের মান হচ্ছে 15.2 নিউটন। এখন বস্তু যখন নিচের দিকে নামে তখন সরণ কতটুকু হয়েছে? সরণ এইচ হয়েছে। কেমনে বুঝলাম? এটা উদ্দীপকে বলা আছে, উদ্দীপকে বলা আছে। পেপার কই? হ্যাঁ, উদ্দীপকে বলা আছে। দেখেন বলছে কি যে সমত্বরণে, উদ্দীপকের দ্বিতীয় লাইনটা খেয়াল করেন, সমত্বরণে উপরে উঠানো হলো, পরবর্তীতে নিচে নামানো হলো। মানে যতটুকু উচ্চতায় তুলছি ঠিক ততটুকু থেকে আবার নামাইছি। তাহলে যতটুকু উপরে উঠছে আবার ততটুকু নিচে নামছে। তাহলে উভয় ক্ষেত্রে সরণ সেম। তাহলে এই ক্ষেত্রে যখন উপরে উঠছে তখন সরণ ধরছি এইচ, তাহলে যখন নিচে নামছে তখনও সরণ হবে হচ্ছে এইচ। ওকে, এবার আমরা কৃত কাজটা বের করে ফেলি। তাহলে কৃত কাজ ডাউন, তাহলে বল, বল হচ্ছে এখানে টি, সরণ, সরণ হচ্ছে এইচ, তারপর হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এই ক্ষেত্রে কোণ হবে হচ্ছে 180। কেন ভাইয়া? কারণ এই ক্ষেত্রে টান বল কাজ করতেছে উপরের দিকে কিন্তু সরণ হচ্ছে নিচের দিকে, তাহলে যেহেতু পরস্পর বিপরীত দিকে তাই 180 আর কি। এবার টি, টি কত? 15.2। এইচ কত? এইচ এর মান কত জানি না। এইচ cos 180 কত? -1 ইন্টু -1। তাহলে টোটাল আমরা পাচ্ছি -15.2 এইচ জুল। তাহলে বস্তু যখন উপরের দিকে উঠতেছে তখন কৃত কাজের মান হচ্ছে 24, আর যখন বস্তু যখন নিচের দিকে নামতেছে তখন কৃত কাজের মান হচ্ছে 15.2। এখানে যে মাইনাসটা আছে, দেখো এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু কৃত কাজের মান বুঝায় না, কৃত কাজের দিকটা বুঝায়, যে কৃত কাজটা কি ধরনের, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। ঠিক আছে, এখানে চিহ্ন কি আছে? ধনাত্মক। তার মানে এখানে কৃত কাজটা হচ্ছে ধনাত্মক কাজ, মানে বল যেদিকে সরণ সেই দিকে। আর এখানে কৃত কাজ কি আছে? ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? যে কাজটা হচ্ছে মানে বল যেদিকে আছে এই ক্ষেত্রে সরণ আছে তার বিপরীত দিকে। তাহলে মোট কথা হচ্ছে এখানে মাইনাস কিন্তু মান বুঝাবে না। কৃত কাজের মান কত? এখানে 15.2 এইচ, আর যে মাইনাসটা এটা দিয়ে বোঝাবে হচ্ছে কৃত কাজের ধরন, যে কাজটাকে ধনাত্মক, ঋণাত্মক নাকি অন্য কিছু। ওকে, তাহলে দেখো বস্তুটাকে যখন আমরা উপরের দিকে তুলছি তখন কৃত কাজ কত? 24 এইচ, আর যখন নিচের দিকে নামাইছি তখন কৃত কাজ কত? 15.2 এইচ। তাহলে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হয়েছে? এই ক্ষেত্রে কৃত কাজ বেশি হয়েছে, আর নিচে নামার ক্ষেত্রে কৃত কাজ কম হয়েছে। চাইলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে আমি বুঝাতে পারি, সেম একই কথা। আর আছে সিকিউ 11 লাস্ট অঙ্ক। কি বলছে? বলছে 80 কেজি ভরের 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটি দালানের ছাদে উঠল। মইটি আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে দালানের ছাদে লাগানো ছিল। তাহলে ব্যাপারটা আগে চিত্র দিয়ে বুঝেন। ধরেন এটা হচ্ছে সেই দালান, এটাই হচ্ছে সেই দালান যার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই দালান যার কথা বলা হচ্ছে। তারপরে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে মই। ঠিক আছে, এটা হচ্ছে মই। এখন প্রশ্নে বলা আছে, উদ্দীপকে বলা আছে যে মইটা ভূমির সাথে, আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে আছে, 40 ডিগ্রি
কোণে আছে। আর এই যে মই, এই মইয়ের দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে 40 মিটার। এই মইয়ের দৈর্ঘ্য দিয়ে দিছে হচ্ছে 40 মিটার। আর লোকটার ভর হচ্ছে 80 কেজি। লোকটার মাথায় যে বোঝা আছে তার ভর হচ্ছে 20 কেজি। তাহলে টোটাল ভর হচ্ছে 100 কেজি। ঠিক আছে, টোটাল ভর হচ্ছে 100 কেজি। এবার আমাকে বলছে গতে বলছে যে লোকটা যে পরিমাণ কাজ করছে, হ্যাঁ, লোকটা এই বি থেকে দালানের ছাদে সিতে উঠছে, তো বি থেকে সিতে উঠতে লোকটা কি পরিমাণ কাজ করছে সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা বলছিলাম এই ধরনের অঙ্কে আমরা আনত তল বরাবর সরণ নিয়ে হিসাব করব না, আমরা উলম্ব বরাবর সরণ নিয়ে হিসাব করব। তার মানে এই ক্ষেত্রে আমরা এসি বরাবর সরণ নিয়ে হিসাব করব। ধরে নিচ্ছি এসি বরাবর সরণ হচ্ছে এইচ, মানে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা কাজ বের করে ফেলি, এখানে হিসাব করে ফেলি গটা। তাহলে আমরা জানি কোনো বস্তুকে যখন এইচ উচ্চতায় উপরে তোলা হয় তখন কৃত কাজ বের করার সূত্র হচ্ছে এম জি এইচ। এখানে এম কত? এম হচ্ছে 100 কেজি। জি কত? জি হচ্ছে 9.8। এইচ আমাকে সরাসরি দেওয়া নাই, বের করতে হবে। কেমনে বের করব? এই যে দেখো তো, আমার কাছে অত্রিভুজ আছে, রাইট? বের করতে হবে কি? লম্ব। তাহলে লম্ব আর অত্রিভুজ নিয়ে কাজ করে কে? সাইন। তাহলে সাইন 45 সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে বি সি। তাহলে এইচ সমান হচ্ছে বি সি ইন্টু সাইন 40 ডিগ্রি। এবার বি সি এর মান হচ্ছে 40 আর সাইন 40 ডিগ্রির মান হচ্ছে, টোটাল হিসাব করে ফেলি একসাথে। আল্লাহ 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 আল্লাহ। তাহলে এখান থেকে হিসাব করে মান আসবে 25.71 মিটার। তাহলে এই যে উলম্ব বরাবর সরণ, মানে এই উচ্চতার মান আসছে হচ্ছে 25.71 মিটার। এবার হিসাব করে মান পাচ্ছি আমরা 25,197.27 জুল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজের মান। তাহলে লোকটা এই ছাদে উঠতে, বি থেকে সিতে ছাদে উঠতে এই পরিমাণ কাজ করবে। এবার আমরা আসি হচ্ছে ঘতে। ঘতে কি বলছে? ঘতে বলছে মইটির দৈর্ঘ্য 60 মিটার হলে আনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো খেয়াল করেন ভাই, চিত্রটা আবার আঁকি। হ্যাঁ, তো সেম সব আগের মতো আছে। লোকটার ভর হচ্ছে 80 কেজি, তার মাথায় যে বোঝা আছে তার ভর হচ্ছে 20 কেজি, তার টোটাল হচ্ছে 100 কেজি। আগে 100 কেজি ছিল, এখনো আছে হচ্ছে 100 কেজি। আগে মইয়ের দৈর্ঘ্য ছিল 40, আর এখন বলছে মইয়ের দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, হ্যাঁ, মইয়ের দৈর্ঘ্য যদি 60 মিটার হয় তাহলে কত কোণে ভূমির সাথে আনুভূমিকের সাথে কত কোণে রাখলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে। মানে মইটা যখন 40 ডিগ্রি কোণে ছিল তখন আমরা এই পরিমাণ কাজ করছি বি থেকে সিতে, মানে ছাদে উঠতে। তো আমাকে এখন বলছে যে মইয়ের দৈর্ঘ্য যদি 60 মিটার হয় তখন কত কোণে রাখলে এই একই পরিমাণ কাজ সম্পাদিত হবে ছাদে ওঠার জন্য। বুঝা গেছে? তো কত কোণে রাখতে হবে তা তো আমরা জানি না, তাই আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভূমির সাথে থেটা কোণে রাখতে হবে। তো এটা লিখবা যে ধরি ভূমির সাথে, ভূমি মানে হচ্ছে আনুভূমিকের সাথে থেটা কোণে রাখতে হবে। এবার দেখো, আমি এই ক্ষেত্রে কৃত কাজ বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমাকে আনত তল বরাবর সরণ নিয়ে হিসাব করব না, আমরা উলম্ব বরাবর সরণ নিয়ে হিসাব করব। তো
তো ধরে নিচ্ছি এই ক্ষেত্রে উলম্ব বরাবর সরণ হচ্ছে এইচ প্রাইম, ঠিক আছে, মানে উচ্চতার কি এইচ প্রাইম। তাহলে আমি যদি এইচ প্রাইম উচ্চতায় কোনো বস্তুকে তুলতে চাই, সেই ক্ষেত্রে কৃতকাজ কি আসে? কৃতকাজ আসে হচ্ছে এম জি এইচ, এইচ বলতে এখানে এইচ প্রাইম। এবার দেখো, আমাকে তো প্রশ্নে বলেই দিছে যে কৃতকাজ আগে যা ছিল এই ক্ষেত্র তাই হবে। তার মানে এই ক্ষেত্রে যে ডাব্লিউ প্রাইম, এই যে কৃতকাজ, এই কৃতকাজের মান হচ্ছে আগে যেটা করছে সেটা। তাহলে ডাব্লিউ প্রাইমের মান হচ্ছে 25,197.27। ব্যাপারটা কি বুঝে আসছে? আমাকে প্রশ্নে কি বলছে যে মইয়ের দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, আর যদি 60 মিটার হয়, তাহলে ভূমির সাথে কত কোণে রাখলে সেম পরিমাণ কাজ করা লাগবে বি থেকে সিতে যেতে, ঠিক আছে। তার মানে এখানে যে কৃতকাজ, কৃতকাজের মান আগে যা এখনো কি তা, একই পরিমাণ কাজ সম্পাদিত হয় বলছে। তাহলে আগে যত এখনো কি তত হবে। এবার এখানে এম জি রাখলাম, এম জি তো রাখলাম। এখন কথা হচ্ছে এইচ প্রাইম, এই এইচ প্রাইম কি আমার কাছে আছে? নাই। তাহলে দেখো তো এইচ প্রাইম সমান কি লেখা যায়? এই যে এটা তো অতিভুজ আর এটা তো লম্ব, রাইট? তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে কে? সাইন। তাহলে সাইন, এখানে কোনটা তো আমরা জানি না, তাহলে থিটা বসবে। তাহলে সাইন থিটা সমান বসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা এইচ প্রাইম সমান পাচ্ছি 60 সাইন থিটা। তাহলে এখানে এইচ প্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে 60 সাইন থিটা। ওকে, এবার সাইন থিটাকে এক পাশে রেখে বাদ বাকি যা আছে সেটাকে অন্য পাশে পাঠাই দেন। তাহলে ওরা আছে গুণ, এই পাশে আসলে হবে হচ্ছে ভাগ। তাহলে এম জি, সুন্দর করে সাজে লিখি 60 এম জি। এবার আমরা মান বসাই। তাহলে সাইন থিটা উপরে 25,197.25, 60 ভর হচ্ছে 100 কেজি আর জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আসে হচ্ছে 0.423। এটা কার মান? এটা হচ্ছে সাইন থিটার মান। আমার টার্গেট কাকে বের করা? থিটা বের করা। কত কোণে রাখতে হবে সেটা বের করা। তাহলে সাইনকে এই পাশে পাঠিয়ে দেন, সাইন এই পাশে গেলে হবে সাইন ইনভার্স। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, মান আসে হচ্ছে 25.37 ডিগ্রি। তার মানে মইয়ের দৈর্ঘ্য যদি 60 মিটার হয় আর একই পরিমাণ কাজ করতে হয়, তাহলে মইটাকে ভূমির সাথে এই 25.37 ডিগ্রি কোণে স্থাপন করা লাগবে। বুঝা গেছে? তো এইগুলো আমাদের প্রায় সবগুলো অঙ্ক ভাই সলভ করে দিলাম। যেগুলা করে দিই নাই ওগুলো আপনারা পারবেন বিধে ভাই আর করে দিই নাই, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই বাড়ির কাজ করবেন। ওকে, এত কষ্ট করছেন, বাড়ির কাজ করি। ওকে।